নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন সাহিত্যিক উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় রচিত অদৃষ্ট। সকলেই আমাকে খামখেয়ালি বলতো। যারা বলতো তারা যে একেবারে মিথ্যা বলতো তা নয়। সব বিষয়ে না হলেও অনেক বিষয়ে পৃথিবীর শতকরা ৯৯ জনের যা মত, আমি তার বিপরীত পন্থা অবলম্বন করে বন্ধু বান্ধব আত্মীয়বর্গের যুগপৎ বিস্ময় ও বিরক্তি উৎপাদন করে চলতাম। বাধা পেলে অধিকতর বল প্রকাশ করবার সুবিধা পাওয়া যায়। আমি ১ গুণ বাধা পেয়ে ১০ গুণ কঠিন হয়ে উঠতাম। কিন্তু যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শেষ গ্রন্থিটি উন্মোচন করে নীল গাউন ও টাইট স্যুটে সুশোভিত হাইকোর্টের তরুণ উকিল হয়েও বলে বসলাম যে বিবাহ করব না, তখন আমার একান্ত পক্ষপাতিগণও আমার আচরণ সমর্থন করলেন না। সকলেই আমার উপর বিশেষ রূপে চটে গেলেন। পিতা গম্ভীর হলেন, জননী অশ্রু বর্ষণ করলেন, হরিঘটক সম্ভবত অভিসম্পাত করল, বন্ধুবান্ধব পরিহাস করলেন এবং শত্রুপক্ষেরা দোষার্পণ করল। আমাদের পাড়ায় একজন মাতব্বর তার্কিক ছিলেন। তিনি একদিন তাঁর তর্কশাস্ত্রের কয়েকটি শানিত অস্ত্র নিয়ে আমার সম্মুখীন হলেন। ভূমিকা না করে তিনি একেবারে আমাকে আক্রমণ করে বসলেন। হ্যাঁ, তুমি নাকি বিয়ে করতে চাও না? হে, আমি কিন্তু তাকে কিছুতেই প্রশ্রয় দেব না, স্থির করে বললাম, তর্ক করতে চাই না। তর্ক এবং যুক্তি ছাড়া আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে মানুষের স্বাধীন ইচ্ছা। আমি সেই ইচ্ছার বশবর্তী হয়েই চলব, তা আমাকে অশিষ্টই বলুন আর যাই বলুন। তার্কিককে জব্দ করবার শ্রেষ্ঠ উপায় তার সঙ্গে তর্ক না করা। সকলকেই পরাভূত করা যায়, কিন্তু গতিরোধ করা যায় না কেবল বাংলাদেশের কন্যাদায়গ্রস্তদের। তাদের অসীম উৎসাহ, অনন্ত ধৈর্য, তাদের সংখ্যা নেই, শেষ নেই, নিবৃত্তি নেই। আমি যেন এক পুষ্ট বৃহদাকার রোহিত মৎস্য পুষ্করিণীর স্বচ্ছ জলের মধ্যে ধীর গতিতে সন্তরণ করে বেড়াচ্ছি, আর তারা পুষ্করিণীর পাড়ে দলে দলে ছিপ হাতে বসে গেছেন আমাকে ধরবার জন্যে। তাদের সুতীক্ষ্ণ বঁড়শি যতই আমাকে গ্রথিত করতে নিষ্ফল হচ্ছে, ততই তারা তালুক মুলুক অর্থ অনর্থের চার ফেলে আমাকে আকৃষ্ট করতে চাইছে। দুর্গন্ধে আমি অস্থির হয়ে উঠছি। মূর্খেরা আমাকে অর্থলোভে বশ করতে চায়। কি বিপদ! আমি যদি বিবাহ নাই করি, আমি যদি না জন্মাতাম, আমি যদি পাশ না করতাম, আমি যদি ধনীর পুত্র না হতাম, তাহলে এরা যাদের সঙ্গে কন্যার বিবাহ দিত সেখানেই যাক না। এ কি অত্যাচার, এ কি উৎপীড়ন যে আমাকেই জামাতা করতে হবে! স্থির করলাম অন্তত কিছুদিনের জন্য দেশত্যাগী হতে হবে। বিশেষত সম্মুখেই মাঘ ফাল্গুন মাস। এই সময় একটা দুর্ঘটনা হয়ে যাওয়া আশ্চর্য নয়। আলিগড়ে আমার বন্ধু শরৎ ইঞ্জিনিয়ার, তার কাছে যাওয়া স্থির করে তাকে পত্র লিখলাম। বাড়িতে বললাম, ডিসপেপসিয়ায় ক্ষুধা অস্বাভাবিক রূপে বেড়ে শরীরে অনাবশ্যক চর্বি সৃষ্টি করছে। হৃৎপিণ্ডের পক্ষে আশঙ্কাজনক, তাই চেঞ্জ আবশ্যক। কন্যাদায়গ্রস্তদের বল সঞ্চয় করবার অবকাশ দিয়ে এবং নিজের চিত্তশান্তির অভিপ্রায় এক্সপ্রেস ট্রেনে একটি দ্বিতীয় শ্রেণীর কক্ষে স্থান গ্রহণ করে বসলাম। হাওড়া স্টেশনের কোলাহল পেছনে ফেলে ট্রেন যখন অগ্রসর হল, পিতার স্নেহপূর্ণ, জননীর অশ্রুভরা মুখ মনে পড়ে গেল। তাঁদের মনে কষ্ট দিয়ে বিদেশে চলেছি। আচ্ছা, যদি বিবাহ করা যায় তাহলে কীরকম হয়? অবিবাহিত থাকবার জন্য যে প্রকার যুঝতে হচ্ছে, তাও তো চিত্তক্ষোভের পক্ষে নিতান্ত অল্প নয়। কতকটা তারই জন্য দেশত্যাগী হয়ে চলেছি। নদীর এপার যখন তেমন শান্তিময় বোধ হচ্ছে না, তখন না হয় ওপার একবার পরীক্ষা করে দেখা যাক। বিবাহ করলে আর কিছু না হোক, অনেকগুলো দুর্বৃত্তের হাত থেকে অব্যাহতি পাওয়া যায়।
ঘটক ঘটকী ও কন্যাদয়গ্রস্তরা একেবারে শিষ্ট হয়ে যায়। বিপদের সময় দুটো মন্দের মধ্যে অপেক্ষাকৃত অল্প মন্দটাই গ্রহণ করা কর্তব্য। বিশেষত এই অবিরাম দ্বন্দ্ব অসহ্য হয়ে উঠেছে। বিবাহ করলেও হয়, আর বিবাহের মধ্যে যেটুকু কাব্য আছে, যদিও আমার বিশ্বাস কিছুই নেই, তবে নিতান্তই যদি কিছু থাকে তার সন্ধান নেওয়াও মন্দ নয়। যাকে এতদিন যত্নের সঙ্গে পরিত্যাগ করে এসেছি, দেখা যাক না তার মধ্যে কতটা কণ্টক এবং কতখানি মধু আছে। নানা প্রকার চিন্তার পর সহসা দেখলাম বাংলার শ্যামল উর্বরা ভূমি পেছনে ফেলে কখন কঠিন বন্ধুর পার্বত্য প্রদেশের মধ্যে এসে পড়েছি। হোক কঠিন, এরও এক সৌন্দর্য আছে। উচ্চানুচ্চ ভূমির ওপর ঘন সন্নিবিষ্ট শালবৃক্ষের শ্রেণী, স্থানে স্থানে ক্ষুদ্র ক্ষুদ্র গিরিখণ্ড এবং কদাচিৎ দু একটি শীর্ণকায়া গিরি নদী তাদের বক্র গতি নিয়ে বয়ে চলেছে। এখন দেখলে মনেই হয় না যে বর্ষাকালে এরাই আবার ভয়ঙ্করী মূর্তি ধারণ করে। দেখে মনে হতে লাগলো যেন কেউ কঠোর প্রস্তরের ওপর কঠিন ছুরিকা দিয়ে সমস্ত দৃশ্য খুদে দিয়েছে। এই সকল দৃশ্যের মধ্যে যারা এখানকার ভালো বায়ুর প্রভাবে ক্রমশ বড় হয়ে উঠছে, তারা যে কঠিন এবং কর্মঠ হবে তাতে আর বিচিত্র কি। অল্পক্ষণ এই দৃশ্য অবলোকন করে আমারই মন যেন কেমন কঠিন হয়ে উঠেছে। কিছু পূর্বে প্রণয় এবং পরিণয়ের যে ক্ষীণ আকর্ষণী মোহ কুজ্ঝটিকার ন্যায় আমার মনের মধ্যে ধূমায়িত হয়েছিল, তাকে এইখানে প্রস্তরীভূত করে ফেললে মন্দ হয় না। বিবাহ করে কি হবে? একটি অপরিচিত হৃদয় অল্পবয়স্কা বালিকার ক্ষুদ্র বৃহৎ সর্বপ্রকার আবদার বহন করে চলা, এবং সমস্ত দিনের পরিশ্রমের পর তাকে নিয়ে মান অভিমান করে রাত্রি জাগরণ করা। নাই করলাম। পৃথিবীর ৯৯ জন লোক যে কষ্ট ভোগ করছে, একজন ভাগ্যবান তা থেকে না হয় পরিত্রাণী পেল। সন্ধ্যার শেষ রশ্মিরেখা যখন ফল্গুর নিস্তরঙ্গ জলের মধ্যে মিশে গেল, তখন গাড়ি গয়া স্টেশনে পৌঁছল। গাড়ি যখন গয়া স্টেশন ছাড়ল, তখন দেখলাম ঘন অন্ধকার চতুর্দিকের দৃশ্যে মশি লেপন করে সমস্ত কৃষ্ণবর্ণ করে দিয়েছে। চোখ ও মন উভয়কে বিশ্রাম দেবার অভিপ্রায়ে শয়ন করলাম। প্রত্যুষে উঠে দেখলাম এলাহাবাদে পৌঁছেছি। প্রাতকৃত্য সমাপন করে চা খেয়ে একখানা পাইওনিয়ার খরিদ করে পাঠ করতে বসলাম। পাঠ্য এবং অপাঠ্য সমস্ত সংবাদগুলি সংক্ষেপে পাঠ করে দৃশ্য দেখবার অভিপ্রায়ে জানলার ধারে বসেছি। এমন সময় গাড়ি কানপুর স্টেশনে প্রবেশ করল। দেখলাম কলকাতা যাত্রী একখানা গাড়ি অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। আমাদের গাড়িখানি ধীরে ধীরে এসে দাঁড়ালো। আমি দেখলাম আমার জানলার ঠিক সামনেই ইন্টারমিডিয়েট ক্লাসে একটি বাঙালি বালিকা ঔৎসুক্যের সঙ্গে আমাদের দেখছে। পাঠক আমাকে ক্ষমা করবেন, আমি কবি নই এবং রোমান্স আমি এতাবৎকাল কতকটা ঘৃণার সঙ্গেই বর্জন করে আসছি। কিন্তু যদি দৈবক্রমে একটি সুন্দরী বালিকার সম্মুখে আমাদের গাড়িখানি ধীরে ধীরে এসে দাঁড়িয়ে পড়ে, তাতে আমার এমন কি অপরাধ থাকতে পারে? সেখানে একটা বিকটাকার দাড়িওয়ালা কাবলিওয়ালা থাকলেও তো থাকতে পারত। তাহলে অবশ্য এইটুকু প্রভেদ হতো যে আমি এই গল্পটা আর আপনাদের বলতে পারতাম না। পাঠিকারা হয়তো হাসছেন এবং ভাবছেন যে আমার মতো গোয়ার গোবিন্দের একদিন একটা জালে জড়িয়ে নিগ্রহ আছেই, আর বালিকাটিকে সুন্দরী বলেছি বলে মনে মনে স্থির ধারণা করেছেন যে সে নিগ্রহের আর বিলম্ব নেই। কিন্তু আমার তো পুরুষের চোখে সুন্দর লাগতেই পারে। তিনি যদি দেখতেন তো তিনিও বলতেন, সত্যি এ রূপ একেবারে দুর্লভ। বালিকাটি একটি যেন স্নিগ্ধ জ্যোতি প্রদীপ, দেখলেই মন উজ্জ্বল হয়ে ওঠে। দেখে বুঝতে পারলাম বালিকাটি অবিবাহিতা, কারণ সীমন্তে সিঁদুর এবং মাথায় কাপড় ছিল না। একটি বৃদ্ধ ভদ্রলোক, সম্ভবত তার পিতা, পাশে বসে পুস্তক পাঠ করছিলেন।
2-3 মিনিট পরেই কলকাতা যাত্রী গাড়িখানি ছেড়ে দিল। আমি শেষবার বালিকাটিকে দেখে নিলাম। বাস্তবিকই বড় সুন্দর। তখন হঠাৎ মনের মধ্যে একটা খেয়াল উদয় হলো, এই রত্নটি লাভ করবার চেষ্টা করে দেখলে তো মন্দ হয় না। কিন্তু ভেবে দেখলাম এর মধ্যে নানা প্রকার ব্যাঘাত ঘটবার সম্ভাবনা। প্রথমত, মেয়েটি ব্রাহ্মণ কন্যা হওয়া চাই, দ্বিতীয়ত তার সন্ধান পাওয়া চাই, এবং তৃতীয়ত চতুর্থত সেগুলি তেমন কঠিন নয়, তার মীমাংসা সহজেই হয়ে যেতে পারবে। কিন্তু বালিকাটি যদি ব্রাহ্মণ কন্যা না হয়, হোক, আজ আমার ভাগ্য নির্ণয় হয়ে যাক। হয় এই বালিকার সঙ্গে বিবাহ, নয় জীবনে আর কাউকে নয়। পাঠক ভুল করবেন না, এ প্রেম নয়, এ আমার খেয়াল। যদি নিতান্তই বিবাহ করি তো এই প্রকার খেয়ালের উপর দিয়েই বিবাহ করা ভালো। তাড়াতাড়ি টাইম টেবিল খুলে দেখলাম কলকাতাগামী মেল ট্রেন 1 ঘন্টার মধ্যেই কানপুরে পৌঁছবে। সেই মেলে গেলে যে প্যাসেঞ্জার ট্রেনে বালিকাটি গেছে তার পূর্বেই এলাহাবাদ পৌঁছানো যাবে। কিন্তু যদি তারা ইত্যবসরে কোনো মধ্যবর্তী স্টেশনে নেমে পড়ে, অত ভাববার সময় নেই। যখন স্বেচ্ছায় দুঃসাহস বরণ করেছি তখন তার পরিণামের জন্য চিন্তা করলে চলবে কেন? অতিশয় ব্যস্ততার সঙ্গে কুলি ডেকে দ্রব্যাদি নামাতে বললাম। আমার সহযাত্রী জনৈক ইংরেজ আমার ব্যস্ত ভাব দেখে পুলকিত নেত্রে চেয়ে রইলেন। তাঁর বোধহয় মনে হচ্ছিল যে 10 মিনিট সময়ের মধ্যে 9 মিনিট ধীরভাবে নষ্ট করে 1 মিনিটের অপেক্ষায় থাকবার কি প্রয়োজন ছিল। কোনো গতিকে ট্রেন ছাড়বার পূর্বে নেমে পড়লাম। এলাহাবাদে পৌঁছেই একজন টিকিট কালেক্টরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা 16 নম্বর ডাউন প্যাসেঞ্জার পৌঁছেছে? ও 1 ঘন্টা পরে পৌঁছবে। জিনিসপত্র নিয়ে নেমে পড়লাম। কিন্তু যদি তারা অন্য কোনো স্টেশনে নেমে গিয়ে থাকে? ভেবে দেখলাম তার সম্ভাবনা অল্পই, কারণ কানপুর ও এলাহাবাদের মধ্যে বাঙালির নাম্বার মতো তেমন কোনো স্টেশন নেই। অনুমান যা করেছিলাম ভুল করিনি। ট্রেনখানি স্টেশনে প্রবেশ করতেই দেখে নিলাম বালিকাটি সেই স্থানে বসে আছে। 2-1 মিনিট অপেক্ষা করে দেখলাম তাদের এলাহাবাদের নাম্বার কোনো লক্ষণ নেই। জিনিসপত্র নিয়ে সেই কামরাটিতে প্রবেশ করলাম। হৃদয়ের স্পন্দন বেড়ে গেল, প্রেমে নয়, মিশ্র পুলক এবং ঔৎসুক্যে। দ্রব্যাদি গুছিয়ে রেখে ভদ্রলোকটির সামনের বেঞ্চে আসন গ্রহণ করলাম। লক্ষ্য করে দেখলাম বালিকাটি তার সেই প্রশান্ত দুটি চোখ দিয়ে আমাকে বিশেষভাবে পর্যবেক্ষণ করছে। সে কি আমাকে চিনতে পেরেছে? পারলে তাতে আর ক্ষতি কি? কিন্তু তখন নষ্ট করবার মতো সময় ছিল না। উদ্বেগে আমি অস্থির হয়ে উঠেছিলাম। নমস্কার করে জিজ্ঞাসা করলাম, মহাশয়ের নামটি কি? প্রভাষচন্দ্র মুখোপাধ্যায়। মহাশয়ের? আমি উৎফুল্ল হয়ে বললাম, যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়। প্রভাষবাবু আমাকে নমস্কার করে বললেন, মশাই, এই আপনাকে পেয়ে বাঁচা গেল। এতখানি পথ এলাম, এ পর্যন্ত একজন বাঙালির মুখ দেখতে পাইনি। অল্পক্ষণের মধ্যেই প্রভাষবাবুর সঙ্গে ঘনিষ্ঠতা করে নিলাম। তিনি মিরাটে সরকারি অফিসে কাজ করেন, ছুটি নিয়ে দেশে যাচ্ছেন। মধ্যে বেনারসে একবার নামবেন, সেখানে তার একজন আত্মীয় আছেন। প্রভাষবাবু আমার পরিচয় নিতে ব্যস্ত হলেন। তা আপনার পিতার নাম? শ্রীযুক্ত মন্মথনাথ চট্টোপাধ্যায়। তা বিষয়কর্ম তিনি কি করেন? উনি হাইকোর্টে ওকালতি করেন। প্রভাষবাবু বললেন, আপনার পিতার সঙ্গে আমার আলাপ নেই, কিন্তু তার নাম আজকাল আর কোনো বাঙালির কাছে অপরিচিত নয়। ওই দিনহাটার মোকদ্দমায় তিনি দেশব্যাপী প্রসিদ্ধি লাভ করেছেন। তা তিনি শিল্প সমিতিতে সম্প্রতি 20,000 টাকা দান করেছেন না? আমি বললাম, আগে হ্যাঁ।
প্রভাসবাবু আমার প্রতি সসম্ভ্রম দৃষ্টিপাত করে বললেন, এই তো ধন্য আপনার পিতা। এই আপনার বিবাহ কোথায় হয়েছে? আমি এখনো বিবাহ করিনি। প্রভাসবাবু সবিস্ময়ে বললেন, কেন? যেন এ পর্যন্ত আমার মতো সৎপাত্রের বিবাহ না হওয়া একটা আশ্চর্য ব্যাপার। সে প্রশ্নের আর কি উত্তর দেব? কথাটা উল্টে নিয়ে বললাম, তা আপনি দেশে এ সময় ছুটি নিয়ে কেন যাচ্ছেন? প্রভাসবাবু বললেন, আমার এই মেয়েটি কমলা, লোকে বলে একে আর অবিবাহিত রাখা চলে না, কিন্তু লোকে তো বোঝে না যে এই আমার জীবনের একমাত্র অবলম্বন। একে বিদায় করে দিলে আমার তো চলে না। এর বয়স যখন 5 বছর, তখন এর মা একে মাতৃহারা করে চলে গিয়েছেন। আমি আমার একমাত্র মাতৃহারা সন্তানটিকে ওই বিদেশে নিয়ে এসে আমার বুকের সমস্ত রক্তটুকু দিয়ে মানুষ করেছি। এর মা যদি বেঁচে থাকতো তো 2 বছর আগে মেয়ের বিয়ে হয়েই যেত। বাপের চোখে মেয়ের বয়স ঠিক ঠাউর হয় না। আমি নিশ্চিন্ত হয়েছিলাম, কিন্তু লোকে আমাকে এখন উত্ত্যক্ত করে তুলেছে। এই সমাজ তো আর বুঝবে না যে এই মেয়েটি আমার একমাত্র বন্ধন। তাই 3 মাসের ছুটি নিয়ে চলেছি। এই মাকে পর করে দিয়ে আসবার একটা ব্যবস্থা করতে হবে। বলতে বলতে বৃদ্ধের চোখ ছলছল করে উঠল। চেয়ে দেখলাম কমলার চোখ দুটিও সজল হয়ে উঠেছে। এ কি সকরুণ দৃশ্য! আমার চোখে যে সিক্ত হয়ে উঠল। মানব হৃদয়ের তন্ত্রী কি এত সহজ আঘাতে ঝঙ্কৃত হয়ে ওঠে? এই বিপত্নিক এবং এই মাতৃহীনার মধ্যে এমন একটি সূক্ষ্ম তন্ত্রী সর্বদা প্রবলভাবে বাঁধা আছে যে সামান্য কারণেই তা একই সুরে বেজে উঠবার কথা। কিন্তু আমি কেন এত দূর বিচলিত হয়ে উঠলাম? মনে করলাম এতদিন বিবাহ না করে আত্মীয়বর্গের মনে যে কষ্ট দিয়েছি, এই মাতৃহীনা দুর্ভাগা বালিকাটিকে বিবাহ করতে পারলে তার সম্পূর্ণ প্রায়শ্চিত্ত হয়। আর এই বিচ্ছেদ কল্পনা ক্লিষ্ট দুটি প্রাণী, পিতা ও কন্যা, উভয়ের মধ্যে গিয়ে দুহাতে দুজনকে ধরে যদি উভয়ের সান্ত্বনা স্থল হতে পারি, তাহলে জীবন ধন্য হয়। বললাম, আপনার কন্যাটির বিবাহের কিছু স্থির করেছেন? প্রভাসবাবু বললেন, হ্যাঁ, কে করবে বলুন? ওই দেখে শুনে স্থির করতে হবে বলেই 3 মাসের ছুটি নিয়ে যাচ্ছি। স্থির করলাম কথাটা একেবারে বলা যাবে না। বললাম, কলকাতায় আমার একটি বন্ধু আছে, সেও হাইকোর্টে ওকালতি করছে। অবস্থা খুব ভালো, দেখতে সুশ্রী, সবল এবং সচ্চরিত্র। আপনি যদি ইচ্ছা করেন আমি তার সঙ্গে আপনার কন্যার সম্বন্ধ স্থির করতে পারি। প্রভাসবাবু সাগ্রহে বললেন, আপনার সহৃদয়তায় মুগ্ধ হলাম। তা যদি আপনি করে দিতে পারেন তো বৃদ্ধের আজীবনের আশীর্বাদ আপনার জন্য থাকবে। কিন্তু মহাশয়, আমি যে গরিব, তা বড় লোকের সঙ্গে কুটুম্বিতায় পেরে উঠব কেন? আমি বললাম, আমি যেখানকার কথা বলছি সেখানে অর্থের কথা একেবারেই নেই। আপনি সে বিষয়ে নিশ্চিন্ত থাকবেন। প্রভাসবাবু বললেন, কিন্তু ওই আজীবন সঞ্চয় করে আমি যা কিছু করেছি তার সমস্তই আমার কন্যাকে দেব, আর আমার মেয়েটিকেও দেখতে নিন্দার নয়। আমিও ঠিক সেই কথাই ভাবছিলাম। কমলার মতো রত্নের সঙ্গে আজীবনের সঞ্চয় প্রদান করবার কি প্রয়োজন? আজীবনের সঞ্চয়ের বিনিময়ে কমলাকে পেলেও ক্ষতি হয় না। কমলা অন্যদিকে মুখ ফিরিয়ে দৃশ্য দেখছিল, কিন্তু তার কান যে আমাদের কথাবার্তায় আকৃষ্ট ছিল তা বুঝতে পারছিলাম। কমলার বয়স বছর 14 হবে। যৌবনের প্রথম স্নিগ্ধ কান্তিটুকু তার মাধুর্যকে অপরূপ করে তুলেছে। আমি কতকটা মুগ্ধ হয়ে ভাবছিলাম,
এই লাবণ্য হিল্লোলে স্নাত হয়ে চিরকৌমার্যের সমস্ত দৈন্য এবং মলিনতা ধৌত করে ফেললে মন্দ হয় না। প্রভাসবাবু বললেন, আমার জীবনের একমাত্র কর্তব্য এই মেয়েটি যাতে সুখী হয় তাই করা, কিন্তু কি করে যে একটি সৎপাত্রে মাকে সমর্পণ করতে পারবো ওই তাই ভেবে অস্থির হয়েছি। আমি ভাবলাম আর বেশি বিলম্ব না করে সব কথা প্রকাশ করে বলা ভালো। ঈষৎ নিম্ন সুরে, যাতে কমলা শুনতে না পায়, বললাম, প্রভাসবাবু, আগে একটা কথা বলবো, যদি অপরাধ হয় তো ক্ষমা করবেন। প্রভাসবাবু ব্যস্ত হয়ে পড়লেন। বিলক্ষণ, অপরাধ কি, স্বচ্ছন্দে বলুন। একবার কমলার দিকে চেয়ে দেখলাম সেও আমার দিকে চেয়ে মনোযোগের সঙ্গে আমার কথা শুনছে। কিন্তু কমলার সামনে কথাটা বলা ভালো হবে কি? ক্ষতি কি? বরং আমার কথা শুনে কমলার কি প্রকার ভাবান্তর হয় সেটা দেখাও আমার উদ্দেশ্যের বহির্ভূত নয়। বললাম, দেখুন, যদিও আমি আপনার কন্যার সম্পূর্ণ অযোগ্য, কিন্তু যদি আপনি বিশ্বাস করে আমাকে অর্পণ করেন তাহলে আমি সাধ্যমতো। প্রভাসবাবু দুহাতে আমার হাত চেপে ধরে বললেন, বাবা, বুড়োর সঙ্গে পরিহাস করো না, বুড়োর মাথা ঘুরিয়ে দিও না। আমি বললাম, আমি ভগবানের শপথ করে বলছি, আমি পরিহাস করিনি। আমি যে কথা বলছি তার একটি বর্ণ মিথ্যা নয়। বৃদ্ধ আমাকে দৃঢ় আলিঙ্গনে জড়িয়ে ধরলেন, বললেন, আমার দুর্ভাগিনী কমলার জন্য ঈশ্বরে সৌভাগ্য রেখেছিলেন তা জানতাম না। আজ যদি কমলার মা বেঁচে থাকতো। বৃদ্ধের চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরে পড়ল। পাঠক এই সময় কমলার মুখখানি একবার দেখবার জন্য বোধহয় উৎসুক হয়েছেন, কিন্তু কি করে দেখাবো? কখন যে সে তার রক্তিম মুখখানি গবাক্ষের দিকে ফিরিয়ে নিয়েছে তা আমি লক্ষ্যই করতে পারিনি। কিন্তু আমার ধারণা সে আমার কথা শুনে অসন্তুষ্ট হয়ে মুখ ফেরায়নি। প্রভাসবাবুর সঙ্গে আমার যে সকল কথা হলো তার সংক্ষিপ্ত মর্ম এই যে তিনি একদিন মাত্র কাশীতে অপেক্ষা করে কলকাতায় গিয়ে আমার পিতার কাছে বিবাহের প্রস্তাব করবেন এবং ট্রেনের ঘটনার কথা কারো কাছে কখনো প্রকাশ করবেন না। মুগলসরাই গাড়ি পৌঁছলে কাশী যাবার গাড়িতে প্রভাসবাবু ও কমলাকে উঠিয়ে দিলাম। রোমান্সকে আমি আজীবন পরিত্যাগ করে এসেছি, কিন্তু আশ্চর্য, রোমান্স আমাকে পরিত্যাগ করল না। পরদিন প্রাতে যখন গৃহে পৌঁছলাম, আমার আকস্মিক প্রত্যাবর্তনে আত্মীয়বর্গ বিস্মিত এবং উৎকণ্ঠিত হয়ে উঠলেন। ব্যাপার কি, কাণ্ড কি, অসুখ করেনি তো? কিন্তু আমি যখন তাদের বললাম যে হঠাৎ এলাহাবাদের কাছে ভেদ এবং বমি হয়ে দেহের মধ্যে যত দূষিত পিত্ত এবং অম্ল ছিল সমস্ত বহির্গত হয়ে গেছে, এমনকি তার সঙ্গে প্রাণ পর্যন্ত নির্গত হবার উপক্রম হওয়ায় অগত্যা তাড়াতাড়ি গৃহে ফিরে আসতে হয়েছে, তখন আমার বিবেচনা শক্তি এবং সাবধানতার পরিচয় পেয়ে সকলেই ভূয়সী প্রশংসা করতে লাগলেন। আমার মাতা আমার ঘটে সামান্য মাত্র বুদ্ধি আছে দেখে আশ্বস্ত হলেন এবং পিতাও প্রকারান্তরে জানালেন যে আমার মতো দুঃসাহসীর এতটা সুবুদ্ধি জোগানোতে তিনি শুধু সন্তুষ্ট হননি, বিস্মিতও হয়েছেন। কিন্তু আমি ভাবছিলাম, হায়, এ বিস্ময় কণাটুকু কোথায় লোপ পাবে কাল যখন মহাবিস্ময়ের কারণ হবে, যখন প্রভাসবাবু সুকার্যে এসে বিবাহের প্রস্তাব উত্থাপন করবে এবং আমি সম্মতিসূচক ঘাড় নাড়ব। কিন্তু প্রভাসবাবু যখন এসে পিতার কাছে তার কন্যার সঙ্গে আমার বিবাহের প্রস্তাব করলেন, তখন এক বিভ্রাট উপস্থিত হল, এক নতুন ধরনের বিপদ, যার কোনো সম্ভাবনা আমি মনে কখনো আশঙ্কা করিনি। সব শোনার পর আমার পিতা কন্যাটিকে দেখতে যাবার কোনো উৎসাহ দেখালেন না। মাতার সঙ্গে পরামর্শ করে পিতা বাইরে গিয়ে প্রভাসবাবুকে বললেন, না মশাই, ক্ষমা করবেন, সে কিছুতেই হবে না। আমার পুত্র সম্প্রতি আলিগড় যাচ্ছিল,
তা পথে এলাহাবাদে ভেদ বমির মতো হওয়ায় ফিরে এসেছে। তার শরীর ভালো নয়, বিশেষত সে বিবাহ করতে একেবারেই ইচ্ছুক নয়। আমি অত্যন্ত দুঃখিত, আমার অপরাধ নেবেন না, ইত্যাদি ইত্যাদি। একেই বলে অদৃষ্টের পরিহাস। প্রতিজ্ঞা করেছিলাম বিবাহ করব না, কিন্তু অদৃষ্ট কঠিন শাসনে আমার বিবাহের সমস্ত ব্যবস্থা আমাকে দিয়েই করিয়ে নিতে চান। এখনো আমার পরিত্রাণ নেই, এখনো আমাকেই সামলাতে হবে। হায়, পূর্বে কি জানতাম বিবাহ করব না বলে বিবাহ করব বলা এত কঠিন। একবার মনে হলো এইখান থেকে ইস্তফা দেওয়া যাক, না হয় বিবাহ নাই করব। কিন্তু কমলা, অগত্যা ভেবেচিন্তে বৌদিদির শরণাপন্ন হলাম। এরূপ বিপদে তাঁর সহায়তা ভিন্ন উপায়ন্তর নেই। বৌদিদি। কি ঠাকুরপো? একটা অনুরোধ আছে। বৌদিদি অনুমান করে নিয়ে বললেন, কেন ঠাকুরপো? তোমাকে তো বিয়ে করবার জন্য কেউ অনুরোধ করেনি, তবে আবার অনুরোধ কিসের? সে অনুরোধ নয় বৌদিদি, এবার অনুরোধ একটু অন্যরকম। আমি বিয়ে করতে রাজি আছি, যদি তুমি একটা শপথ করো। কি শপথ? আমি যে কথা বলবো সে কথা তুমি কাউকে বলবে না। এই কথাতেই তুমি বিয়ে করবে? বৌদিদি শপথ করলেন। সংক্ষেপে বৌদিদিকে কমলার ঘটনা বললাম। শুনে বৌদিদি হাস্যোৎফুল্ল গালে হাত দিয়ে বললেন, ও মা, তাই বলি, তুমি যে অসুখ হয়ে তাড়াতাড়ি শান্ত ছেলের মতো বাড়ি ফিরে এলে, এর মধ্যে এত কাণ্ড করেছ? আমি বললাম, দোহাই তোমার, ঠাট্টা পরে যত ইচ্ছা করো, এখন কৌশলে কার্যোদ্ধার করো, কিন্তু আমার কথা যেন কেউ টের না পায়। আজ কি সুখী করলে ঠাকুরপো! বলে বৌদিদি মার উদ্দেশ্যে প্রস্থান করলেন। দেখো বৌদি, নিশ্চিন্ত থেকো। আমি জানতাম বুদ্ধিমতী বৌদিদিকে কৌশল বলে দেবার কোনো প্রয়োজন নেই। বিবাহ করতে স্বীকৃত হয়েছি কথাটা যখন রাষ্ট্র হয়ে পড়ল, তখন যে সকল কথা আমার কানে এসে প্রবেশ করল তার সারমর্ম এই যে এলাহাবাদে ভেদবমি হয়ে আমার দেহ থেকে কেবল পিত্ত এবং অম্লই নির্গত হয়ে যায়নি, তৎসহিত যে বায়ুর প্রকোপ এতদিন চিরকৌমার্যের খেয়াল রূপে আমায় বিকল করে রেখেছিল তাও নির্গত হয়ে গেছে। কথায় কথা বাড়ে, আমি কারো কথায় প্রতিবাদ করিনি। কমলার মতো বটিকায় দেহ নিরোগ হবে, তাতে আর বিচিত্র কি? ফুলশয্যার রাত্রে কমলার কাছ থেকে কোনো কথা বের করতে পারিনি, সে শুধু হাসছিল। কিন্তু পরের রাত্রে সে বলেছিল যে মোগলসরাই স্টেশনে আমি যখন তাদের কাশির গাড়িতে উঠিয়ে চলে এলাম, তখন আমার জন্য তার অত্যন্ত মন কেমন করছিল। কমলাকে কিছু বললাম না, কিন্তু মনে মনে ভাবলাম, হে দর্পহারী মধুসূদন, আমার দর্প তুমি সম্পূর্ণরূপে চূর্ণ করেছ। আমি কাব্য এবং উপন্যাস, প্রেম এবং প্রণয় চিরকাল ঘৃণা করে এসেছি, আর আমার ভাবী পত্নীর বিবাহের পূর্বেই আমার জন্য মন কেমন পর্যন্ত করল। সেই দিন থেকে বুঝেছি অদৃষ্ট ছাড়া পথ নেই।